Good morning. Welcome to my channel Ultimate Physics Solution. আমি সায়ন সাহা। আজ কিছু একটা অন্য রকম লাগছে, কারণ চ্যানেলের নাম একটু চেঞ্জ করা হয়েছে কিছু একটা কারণে। তো আগে ফিজিক্স ইউনিভার্স ছিল, তো সেটা থেকে আমি একটু শিফট হয়ে আসলাম যে আলটিমেট ফিজিক্স সলিউশন। কিছু কারণে এটা চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, চ্যানেল চেঞ্জ হলেও ভিডিও একই থাকবে, কোয়ালিটি একই থাকবে, আর আমিও একই থাকবো। তো সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। যাই হোক, গত দুদিন কিছু কারণে আসা হয়নি, প্রধানত ইন্টারনেটের কারণে খুবই বাজে অবস্থা। তো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। তোমাদের এই রিকোয়েস্টে এই ভিডিওটি ক্লাস 9 এবং ক্লাস 11 এই দুটো ক্লাসেরই রিকোয়েস্ট পেয়েছি, তো সেই জন্য এই ভিডিওটি। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এবং যদি ভালো লাগে তো ভিডিও শেষে একটা লাইক বোতামটা প্রেস করে দিও, যার জন্য আমরা একটু ইন্সপায়ার্ড হবো আরও। এছাড়াও বন্ধুদের মধ্যে, ভাই বোনদের মধ্যে এটাকে আরও শেয়ার করে দিও, যেন তারাও এটা থেকে কিছু হলেও হেল্প পায়। আর সবার শেষে সেই প্রতিদিনের মতোই একই কথা, চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, আর অল নোটিফিকেশানটা টিং টং করে দিও। তো দেখতেই পাচ্ছ, আজকে ভিডিওর টপিক হচ্ছে ট্রান্সমিশন অফ হিট, দ্যাট মিন্স তাপের সঞ্চালন, তাপ সঞ্চালন, ট্রান্সমিশন অফ হিট। তো এটা দেখেই আমরা বুঝতে পারছি, আমি বলেছি যে কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে একটা আমাদেরকে কনসেপ্ট থাকা উচিত যে কী পড়ছি আমি, এটা বা এটা কী জন্য বা কী জিনিসটা। তো তাপ সঞ্চালন মানে হচ্ছে, আমরা জানি, এটা আমরা পড়েছি যে দুটো যখন বস্তু, একটা ঠান্ডা আর একটা ধরো এই একটা বস্তু এখানে আছে আর এই একটা বস্তু আছে, এরা পরস্পরের সংস্পর্শে আছে। তো ধরলাম এর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস আর এর 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এদেরকে যদি আমি সংস্পর্শে রাখি কী হবে, এইটা থেকে তাপ এটায় যাবে, এটা থেকে তাপ এটায় যাবে। আর কতক্ষণ যাবে? যতক্ষণ না এই দুটোর টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে। এটাই তো সেই ক্যালোরিমিতির মূলনীতি ছিল, যে এটা থেকে যে তাপটা যাবে, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজ ইকুয়ালস টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এটাই তো ছিল ক্যালোরিমিতির মূলনীতি। তো এই যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ যাচ্ছে, এটাকেই আমরা তাপের সঞ্চালন বলে থাকি। ক্লিয়ার? তার মানে হচ্ছে তাপ সঞ্চালন হওয়ার জন্য যেটা মেন কন্ডিশান, যেটা আমরা এখান থেকে এইখানে আসতে পারলাম, যে একটা যে তাপের সঞ্চালন হতে গেলে দুটো বস্তুর মধ্যে তাপের একটা ডিফারেন্স থাকতে হবে। ডিফারেন্স না থাকলে, ধরো এটারও 10 এটারও 10, তো হবে না। সেক্ষেত্রে এটায় 10 হলে এটাকে 9 হতেই হবে। তো টেম্পারেচারের ডিফারেন্সটা থাকলেই তবেই তাপের চলাচল হবে। তো এইটা তাপের প্রবাহ বা তাপ সঞ্চালন হিসেবে আমরা চিনি। এবার এই তাপ সঞ্চালনটা প্রধানত 3টে ভাগে হয়। এই তাপ সঞ্চালনটা 3টে ভাগ হয়। কী ভাগ? না, ফার্স্ট ভাগ হচ্ছে যেটাকে আমরা বলি পরিবহন। এক হচ্ছে পরিবহন, 2 হচ্ছে পরিচলন, আর 3 হচ্ছে বিকিরণ। পরিবহন, পরিচলন, বিকিরণ। ইংলিশে এটাকে বলে হচ্ছে কন্ডাকশন। দেখো, কন্ডাকশন, এটা হচ্ছে কনভেকশন, আর এইটা হচ্ছে রেডিয়েশন। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের প্রধানত 3টে তাপের পদ্ধতি। তাপ এই 3টে পদ্ধতিতে এক বস্তুর থেকে আরেকটা বস্তুতে সঞ্চালিত হয়। কি? পরিবহন, পরিচলন, বিকিরণ, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। এবার কথা হচ্ছে এই 3টে জিনিস কী কী, এই 3টে জিনিসের কী কী দরকার হয়ে পড়ে। দেখো,
ফার্স্ট আমরা দেখব হচ্ছে কন্ডাকশন। হোয়াট ইজ কন্ডাকশন? কন্ডাকশনটা কী? এই যে পরিবহন, এটা কি? দেখো আমরা বুঝতেই পারছি পরিবহন, তার মানে পরিবহন করবে। এটা একটা লোহার দণ্ড দিয়ে দিয়েছি, আয়রন। এবার এর এই প্রান্তে একটা মোমবাতি হোক বা একটা আগুনের শিখা, আমি একটা সিম্পল জাস্ট একটা আগুনের শিখা আঁকার চেষ্টা করেছি, অত ভালো আমি আঁকতে পারি না। তো আগুনের শিখা এঁকেছি। এবারে তাপটা আমি এখানে দিচ্ছি। তো এখানে কেউ একজন হাত ধরে আছে, কিছু সময় পর সে দেখবে যে এখানে তার গরম অনুভূতি হচ্ছে, বা সে একটা গরম অনুভব করছে। এই যে পদ্ধতিতে তাপটা সঞ্চালন হচ্ছে, এখান থেকে এইখানে যাচ্ছে, এটাকেই কিন্তু বলে হচ্ছে কন্ডাকশন বা পরিবহন। তো পরিবহন একে বলে। এবার মেন হচ্ছে এর যেটা মেন বৈশিষ্ট্য, যেটা এক্সামে আসে, পরিবহনে কিন্তু দেখো একটা কোনো পদার্থ মানেই হচ্ছে ওর মধ্যে প্রচুর অণু থাকে। তো এখানে কিন্তু তাপটা পরিবহনে অণুর কোনো স্থান পরিবর্তন হয় না। অণু যেখানে থাকে অণু সেখানেই থাকে, কিন্তু অণুর কোনো স্থান পরিবর্তন হয় না পরিবহনে। ক্লিয়ার? এই পরিবহন কিন্তু প্রধানত কঠিন পদার্থেরই লক্ষ্য করা যায়। কঠিন পদার্থ সচরাচর পরিবহন হয় হচ্ছে কঠিন পদার্থ। যত কঠিন পদার্থ আছে সবারই কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপটা সঞ্চালিত হয়। ক্লিয়ার? একটা এক্সাম্পল যদি আমরা লোকাল এক্সাম্পল ধরো, একটা পেন এখানে আছে, আমি ধরলাম। এবার এখানে ধরো একজন বসে আছে, এখানে একজন বসে আছে, আর আমি এখানে আছি। এবার আমাকে পেনটা এখান থেকে আমাকে এখানে আনতে হবে। এবার আমি আমি ধরো এখানে যে বসে আছে তাকে বললাম যে আমাকে পেনটা দে তো। সে কী করলো? সে এখান থেকে পেনটা নিয়ে এঁকে দিল, এ আমাকে দিল। তো আমরা কিন্তু কেউ স্থান পরিবর্তন করলাম না, আমরা হচ্ছে অণু। আমরা কিন্তু কেউ স্থান পরিবর্তন করলাম না, বাট পেনটা কিন্তু ঘুরে ঘুরে আমার হাতে চলে আসলো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসলো। এইটাকেই বলে হচ্ছে তাপের পরিবহন। যখন অণু, মানে আমি কিন্তু উঠে গিয়ে আনিনি বা ও উঠে এসে আমাকে দেয়নি, তো এই অণু স্থান পরিবর্তন না করেই যখন তাপটা চলে আসে, আমরা স্থান পরিবর্তন না করেই পেনটা এখান থেকে এই হয়ে এখানে আমার কাছে চলে আসলো, এটাকেই বলা হয় হচ্ছে তাপের পরিবহন। ক্লিয়ার? দেখো এবার হচ্ছে কনভেকশন, পরিচলনটা কি। তো ফার্স্টেই পরিচালন পড়তে গেলে আমাদের পড়তে হবে, পরিচালন হয় হচ্ছে তরল আর গ্যাসীয়র জন্য। তরল আর গ্যাসীয়র জন্য কিন্তু পরিচালন পদ্ধতিটা হয়। তো আমাদের কিন্তু এরম করেই পড়তে হবে। পড়ার সাথে সাথে কিন্তু পার্থক্যগুলো জেনে রাখতে হবে। এটা হয় কঠিনের ক্ষেত্রে, এটা হয় হচ্ছে তরল আর গ্যাসীয়র ক্ষেত্রে। কি? এটা প্রধানত দুটো মাধ্যমে হয়। এখানে আমি ধরলাম পৃথিবীর ভূমি, আমি ওই জন্য এটাকে গ্রাউন্ড লিখে দিয়েছি। আর এটা হচ্ছে ওয়াটার, ধরো সমুদ্র আছে বা নদী আছে। তো আমরা এটা মেনলি কী হয়, ধরো দিনের বেলায় এখানে তো হিট পড়ে, এটা তাড়াতাড়ি গরম হয়। এবার তাড়াতাড়ি যত গরম হয়, এখানে তো অনেক অণু থাকে, অনেক অণু থাকে। তো এদের যত উষ্ণতা যত বাড়বে সে তত প্রসারিত হবে, আর যত প্রসারিত হবে তত আয়তন বাড়বে। ক্লিয়ার? আর আমরা কি জানি, যত আয়তন বাড়ে ঘনত্ব তত কমে। তার মানে কি, এম ইজ ইকুয়ালস টু ডি ইন্টু ভি। যদি এমটা ধ্রুবক হয় তাহলে কী হবে, এখান থেকে ডি প্রপোর্শনাল 1/v। আয়তন যত বাড়বে ডি তত কমবে, তাহলে আয়তনের যত বাড়বে ঘনত্ব তত কমবে। আর ঘনত্ব কম হওয়া মানে কি, এখানকার বায়ুগুলো উষ্ণ হবে কিন্তু হালকা হয়ে যাবে। আর হালকা হওয়া মানেই কি, এরা ওপরে উঠতে থাকবে। হ্যাঁ, এবার যদি ওপরে উঠতে থাকে এখানে কী হবে, এখানে একটা শূন্যস্থানের তৈরি হবে, এখানে একটা শূন্যস্থান তৈরি হবে। এবার শূন্যস্থান তো মেটাতে হবে, এই জন্য তখন এই নদীর বা সমুদ্রের যে এ তো অপেক্ষাকৃত উষ্ণ কম হয়, এই তখন এই যে ঠান্ডা যে বায়ুটা হয় সে এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে এই জায়গাটাকে পূরণ করে। তো এ ওপরে উঠে যায় আর এখান থেকে যায়, কারণ এই যে একটা মানে জোনের সৃষ্টি হচ্ছে। এই যে পদ্ধতিটা হয় এটাকেই পরিচলন বলা হয়। তাহলে কি হয়, ফার্স্টে এখানকার বায়ুর আয়তন বাড়ে, ঘনত্ব কমে, হালকা হয়, ওপরে উঠে যায়। এখানকার বায়ুর আয়তন
অপেক্ষাকৃত কম থাকে, তাই ঘনত্ব অপেক্ষাকৃত বেশি থাকে। আর এই শূন্যস্থানটা পূরণ করার জন্য এখান থেকে বায়ু এদিকে ছুটে যায়, তো এরকম একটা স্রোতের তৈরি হয়, পরিচলন স্রোত। এ উঠে এদিকে আসে, এ যাচ্ছে, এরকম করে যে স্রোতটা হচ্ছে এটাকেই পরিচলন স্রোত বলা হয়। এই জন্য দিনের বেলায় সমুদ্রের ধারে বা নদীর পাড়ে বসে থাকলে ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগে, ঠিক এটার জন্য। আর এর ঠিক উল্টো হয় হচ্ছে রাতে। এই রাতে এ যত বেশি যে যত তাড়াতাড়ি উত্তপ্ত সে তত তাড়াতাড়ি তাপ ছাড়ে, তো এ তখন বেশি উত্তপ্ত থাকে। আর যেহেতু বেশি উত্তপ্ত থাকে তার আয়তনও এর বেশি থাকে। আয়তন যখন বেশি থাকে, ঘনত্ব কম থাকে, তখন এর বায়ুটা ওপরে উঠতে থাকে। আর এখান থেকে ঠান্ডা বায়ু এখানে আসে, তো সেই জন্য রাতের বেলায় সমুদ্র বায়ু দেখা যায়, আর দিনের বেলায় কিন্তু স্থলবায়ু দেখা যায়। তো এক্সামে এটা কিন্তু মাঝে মধ্যে আসে যে স্থলবায়ু সমুদ্র, এটা আমরা ভূগোলেও পড়েছি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? দেখো, এবার আমরা আসছি রেডিয়েশন মানে বিকিরণে। তো বিকিরণটা কী হয়? বিকিরণ প্রধানত গ্যাসীয় মানে যে কোনো মাধ্যমে হতে পারে। আর এর কোনো মানে মাধ্যম থাকলেও কি, মাধ্যম না থাকলেও কি, এ কারোর ওপরে তোয়াক্কা করে না। এ মাধ্যম থাকলেও হবে, মাধ্যম না থাকলেও হবে। এক্সাম্পল কি? সূর্য। সূর্য থেকে যখন তাপ আমাদের এই ভূমিতে আসে, যখন এই ভূমিতে আসে তখন কিন্তু বায়ুমণ্ডল কিন্তু সূর্য আর নেই, তো সে কিন্তু ওখানে কিন্তু শূন্য স্থানে আছে, ওখানে কিন্তু কোনো মাধ্যম থাকে না। কিন্তু ওইখানে যেমন সে মানে মাধ্যম হীনেও আসে, আবার যখন বায়ুমণ্ডলে ঢোকে ওখানে কিন্তু গ্যাসীয় মাধ্যম থাকে, তো সেই মাধ্যম ভেদ করেও কিন্তু সে আসে। তার মানে এই মানে সূর্য থেকে আলো যে আমাদের পৃথিবীতে আছে, এটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে আছে। এক্সামে কিন্তু আসে সূর্য থেকে তাপ পৃথিবীতে কোন পদ্ধতিতে এসে পৌঁছায়, তো বিকিরণ পদ্ধতিতে কিন্তু সূর্য থেকে তাপ এসে পৌঁছায়। তাহলে দেখো, আমরা কিন্তু তিনটে পদ্ধতি দেখে নিলাম: কন্ডাকশন কি, কনভেকশন কি, রেডিয়েশন কি। এবার এটা আমরা একটু পার্থক্যটা দেখে নিই। এই কন্ডাকশন আর কনভেকশন কিন্তু মন্থর প্রক্রিয়া, মানে খুব স্পিডে হয় না, মোটামুটি আস্তে 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 হয়। আর এই বিকিরণ কিন্তু অতি দ্রুত প্রক্রিয়া, অতি দ্রুত প্রক্রিয়া। ক্লিয়ার? দুই, এ আর এ মানে কন্ডাকশন আর কনভেকশন হতে কিন্তু কিছু মাধ্যমের প্রয়োজন হয়। এ যেমন কঠিন মাধ্যম, আর এর তরল এবং গ্যাসীয়। আর রেডিয়েশনের ক্ষেত্রে কি, এর মাধ্যম থাকলেও যা, মাধ্যম না থাকলেও তাই, মানে এর কোনো ব্যাপার নেই। তুমি যদি মাধ্যম রাখো তাও গুড, মাধ্যম না রাখো তাও গুড। ক্লিয়ার? আর থার্ড হচ্ছে এই পদ্ধতি আর এই পদ্ধতি, তাপ কিন্তু যে কোনো পথে চলতে পারে, সোজায় হতে পারে, বাঁকায় হতে পারে, যে কোনো পদ্ধতিতে কিন্তু তাপটা যেতে পারে। কিন্তু বিকিরণে তাপ কিন্তু সর্বদা সরল, কারণ আলো কিন্তু সর্বদা সরল রেখাতেই আসে। ক্লিয়ার? চার, এই মানে কন্ডাকশন আর কনভেকশনে যে মাধ্যম থেকে তাপটা আসে সে কিন্তু মাধ্যমকে উত্তপ্ত করে, কারণ এখানে কিন্তু মাধ্যম আছে মানে তাকে উত্তপ্ত করবেই। আর বিকিরণে কি হয়, মাধ্যমকে কিন্তু উত্তপ্ত করে না, কারণ কি, কিন্তু বিনা মাধ্যমেও চলতে পারে, তাই সেইখানে কিন্তু মাধ্যম উত্তপ্ত হওয়ার কোনো গল্পই নেই। ক্লিয়ার? আর একটা লাস্ট, এইটাতে অনুষ্ঠান পরিবর্তন হয় না, কিন্তু এইটাতে অনুষ্ঠান পরিবর্তন হয়। ক্লিয়ার? তো পাঁচটা কিন্তু আমি পার্থক্য বললাম। আমাদের টোটাল পরিবহন, পরিচালন, বিকিরণ কমপ্লিট। ক্লিয়ার? দেখো, এবার আসছে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা কাকে বলে? তো খুব সিম্পল, আমরা তাপ পরিবহন দেখেছিলাম, হিট কন্ডাকশন। তো যে মানে এই যে ক্ষমতা, এই যে একটা বস্তুর মধ্যে থেকে, এই যে কঠিন বস্তুর মধ্যে থেকে তাপ যেতে পারছে, এই যে ক্ষমতা, এটাকেই আমরা তাপ পরিবাহিতা বলবো। ক্লিয়ার? এইটুকুই। এবার দেখো, এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, এটা কিন্তু মেনলি অধাতু বা অন্যান্য বস্তুর থেকে এর ধাতুদের কিন্তু তাপ পরিবহনের ক্ষমতা কিন্তু বেশি হয়। ক্লিয়ার? এক্সামে কিন্তু আসে যে কার তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি হয়, তো ধাতুর বেশি হয়। আবার কি, মানে ধরো বিভিন্ন পদার্থের কিন্তু তাপ পরিবহন ক্ষমতা
বিভিন্ন। এক্সাম্পল, তুমি ধরো একটা উনুনের মধ্যে একটা কাঠকে তুমি এক প্রান্ত ঢুকিয়ে দিয়ে আরেক প্রান্তে তুমি হাত দিয়েছো, তো তোমার কিন্তু আরেক প্রান্তে আগুনটা আসতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। কিন্তু যদি একটা লোহা ঢুকিয়ে দিয়ে তুমি আরেক প্রান্তে হাত দাও, লোহা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তো তোমার হাতে তাপ নিয়ে চলে আসবে। তো সেই জন্যই হচ্ছে বিভিন্ন বস্তুর তাপ পরিবহন ক্ষমতা কিন্তু বিভিন্ন। ক্লিয়ার? এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এবার আসবো হচ্ছে থার্মাল কন্ডাক্টর, তাপ পরিবাহী। তার মানে কি, যারা তাপ পরিবহন করে তাদের তাপ পরিবাহী বলে। ক্ষমতাটাকে আমরা তাপ পরিবাহিতা বলছিলাম, আর যে করে মানে যার সেই ক্ষমতা আছে তাকেই তাপ পরিবাহী বলে। ক্লিয়ার? আর এক্সাম্পল কি, তো প্রায় ধরো সমস্ত ধাতু, যে কোনো ধাতুই কিন্তু তাপ পরিবাহী। এদের মধ্যে রূপার কিন্তু রূপো, দ্যাট মিন্স সিলভারের কিন্তু তাপ পরিবহন ক্ষমতা কিন্তু সব থেকে বেশি হয়। এক্সামে কিন্তু আসে কার তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি, তো সিলভারের কিন্তু তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি হয়। আর এর পরই হয় হচ্ছে তামা আর অ্যালুমিনিয়ামের, ক্লিয়ার? এবার হচ্ছে তাপের কুপরিবাহী মানে অন্তরক। তো অন্তরক মানে হচ্ছে যে তাপ পরিবহন করতে পারে না সেই কুপরিবাহী। ক্লিয়ার? যে পারে সে যদি সুপরিবাহী হয়, তাহলে যে পারে না সে কুপরিবাহী। তো এর ইংলিশ নাম কিন্তু হচ্ছে ইনসুলেটার। এর এক্সাম্পল কি, যে কোনো কিছু, তুলো ধরতে পারো তুমি, কাগজ ধরতে পারো, কর্ক ধরতে পারো, রাবার, কাঠ, যে কোনো কিছু হতে পারে। এবার দেখো, যেহেতু গ্যাসীয় মাধ্যমের মধ্যে থেকে আমরা কি দেখেছি, অনলি তাপের বিকিরণ হয়, তাপের পরিবহন কিন্তু হয় না। তাই গ্যাসীয় মাধ্যম কিন্তু একটা আদর্শ তাপ অন্তরক। এক্সামে কিন্তু আসে একটি আদর্শ তাপ অন্তরকের নাম লেখো, তো গ্যাসীয় মাধ্যম কিন্তু বা শূন্যস্থান কিন্তু হচ্ছে একটি আদর্শ তাপ অন্তরক। ক্লিয়ার? দেখো, এবার আমরা আনছি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতাঙ্ক কি। আমি এটা এখানে কি বলবো, একটা পাত ধরেছি, হ্যাঁ। পাতটার বেধ হচ্ছে ডি, মানে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এটা ডি। এর ক্ষেত্রফল হচ্ছে, তার মানে এই যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে এ। পাতের এই প্রান্তের উষ্ণতা হচ্ছে Q2 আর ওই প্রান্তের হচ্ছে Q1, কত জানি না, Q2 Q1। এবার আমি এ প্রান্ত থেকে তাপ দিচ্ছি কিউ, ঠিক টি টাইম পর টি টাইম পর ওই প্রান্ত থেকে সেই কিউ পরিমাণ তাপ বার হচ্ছে। তো যদি এইটা হয়, তাহলে এখান থেকে কিছু কন্ডিশন আছে। এক কন্ডিশন ফার্স্ট, যেটা কিউ ইজ প্রপোর্শনালস টু এ, যত ক্ষেত্রফল বাড়বে তাপ তত বাড়বে। তুমি এক্সাম্পল হিসেবে, যখন একটা মোমবাতির ওপরে যদি একটা আঙ্গুল দিয়ে রাখো, যতটা না গরম লাগবে, যদি একটা হাত দিয়ে রাখো তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেশি গরম লাগবে। তাহলে যত ক্ষেত্রফল বাড়ছে তাপ তত বাড়ছে। দুই কি, কিউ ইজ প্রপোর্শনালস টু টি, যত টাইম বাড়বে, তুমি একটা মোমবাতির ওপরে 2 সেকেন্ডে হাত দিলে যা গরম লাগবে, যদি 1 মিনিট হাত দিয়ে রাখো তার থেকে কিন্তু অনেক বেশি গরম লাগবে। তিন কি, তিন হচ্ছে কিউ ইজ প্রপোর্শনালস টু θ2 মাইনাস θ1। এই দু প্রান্তের যে উষ্ণতার যে গ্যাপ, তাদের ওপরে কিউ কিন্তু সমানুপাতিক। যত তাপমাত্রার গ্যাপ বেশি হবে, তাপও কিন্তু বেশি যাবে। ধরো এই প্রান্তের উষ্ণতা 10, আমি ওই প্রান্তের উষ্ণতাকে 100 করতে হবে, তাহলে কিন্তু আমাকে যে তাপটা না দিতে হবে, যদি আমাকে 10 থেকে ওটা 500 করতে হয়, তার থেকে কিন্তু অনেক বেশি তাপ দিতে হবে। তাই যত গ্যাপটা বেশি হবে, তাপও কিন্তু তত বাড়বে। আর লাস্ট হচ্ছে 4, কিউ ইজ প্রপোর্শনালস টু 1/d, যত বেধটা আস্তে আস্তে বাড়বে, তাপ কিন্তু তত কমবে। তুমি একটা সিম্পল একটা খড়ের এ প্রান্তে তাপ দিয়ে যদি ওই প্রান্তে কাউকে দাঁড় করিয়ে রাখো, সে কিন্তু তাপটা পাবেই না। কিন্তু একটা সামান্য পর্দা রেখে যদি এ প্রান্তে তাপ দিয়ে ও প্রান্তে একজনকে দাঁড় করিয়ে রাখো,
তার গায়ে কিন্তু গরম অনুভব হবে। তার মানে যত বেধটা কমছে তত কিন্তু তাপটা বাড়ছে, তাই হচ্ছে ব্যস্তানুপাতিক। এবার এই চারটেকে যদি আমি যৌগিক ভেদ প্রয়োগ করি, কী আসবে? কিউ প্রপোর্শনালস টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই টি। ক্লিয়ার? এটা আসে। এবার আমরা কি জানি, সমান আনতে গেলে কী করতে হয়? একটা ধ্রুবক আনতে হয়। আমি কে ধরলাম, কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি। এই যে কে ইজুকালস টু কী হয়? কিউ ইন্টু ডি বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। এই যে কে, এটাকেই বলে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এই যে কে হয় এটাকেই কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। ক্লিয়ার? এবার এর আমরা সংজ্ঞা কী বলবো? আমি সংজ্ঞা শিখিয়েছি। তলায় যেটা থাকে সবাইকে এক ধরতে হয়। তাহলে কী কী এক ধরবো? এ ইজুকালস টু ওয়ান, টি ইজুকালস টু ওয়ান, থিটা টু মাইনাস থিটা ওয়ান ইজুকালস টু ওয়ান। আর আমি বলেছিলাম যেটা ওপরে থাকে, যেটা মেন ইম্পর্টেন্ট সেটাকে রাখবো। তো এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তাপটা, তাহলে ডিটাকেও এক ধরবো। তাহলে এইবার এখান থেকে তুমি সংজ্ঞা বানাও। তাহলে কী হবে? কে ইজুকালস টু কিউ। এবার সংজ্ঞা বানাও। কী হবে? তুমি বলতে পারো কোনো একটা পদার্থের একক বেধ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পদার্থের একক সময়, একক বেধ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পদার্থের উষ্ণতার পার্থক্য একক হলে প্রতি একক সেকেন্ডে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে পরিমাণ তাপ যায় তাকেই কিন্তু তাপের পরিবাহিতাঙ্ক বলা হয়। ক্লিয়ার? তাকেই তাপের পরিবাহিতাঙ্ক বলা হয়। এবার এখান থেকে একটা টার্মস এখান থেকে অঙ্কে মাঝে মধ্যে কিন্তু দেয়, উষ্ণতার নতি, টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট। টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট দেখবে অঙ্ক করতে গেলে কিন্তু পাবে টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট। তো টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট মানে হচ্ছে এই যে থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এই যে ডি, দু প্রান্তের মধ্যে যে উষ্ণতার গ্যাপ বাই তার এই প্রান্তের যে বেধ, এইটাকে কিন্তু টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট বলা হয়, উষ্ণতার নতি বলা হয়। ক্লিয়ার? এবার দেখো এর ইউনিটটা কী হবে? একক। তাহলে কিউ এর সিজিএস একক কি? ক্যালোরি। ডি এর সিজিএস একক কি? সেমি। বাই ক্ষেত্রফল মানে সেমি ইন্টু সেমি, তাহলে কী হয়? সেমি স্কোয়ার ইন্টু টেম্পারেচার উষ্ণতা কি সিজিএসে? ডিগ্রি সেলসিয়াস। আর টি মানে কত? সেকেন্ড। তাহলে আসছে কি? ক্যালোরি সেমি মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস ওয়ান। ক্লিয়ার? এটা হচ্ছে সিজিএসে। যদি এসআইতে হয় কি হবে? জুল মিটার মাইনাস ওয়ান কেলভিন মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস ওয়ান। ক্লিয়ার? এটা হচ্ছে টেম্পারেচার থার্মাল কন্ডাক্টিভিটির একক। এবার যদি মাত্রা ধরি তাহলে মাত্রা কী হবে? কে ইজুকালস টু, দেখো কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমার তাপ। এবার দেখো তাপ কখন উৎপন্ন হয়? কার্য করলেই তো তাপ উৎপন্ন হয়, কার্য করলেই তো তাপ উৎপন্ন হবে। আর কার্য মানে আমরা কি জানি? বল ইন্টু সরণ। তাহলে কিউকে আমরা লিখতেই পারি বল ইন্টু সরণ, আর এখানে একটা ডি বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। এবার দেখো এর কি আসছে মাত্রা, এফের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু। এস মানে কত? সরণ, তাহলে এটা একটা এল। আর ডি মানে কি? এটা একটা দৈর্ঘ্য, তাহলে এল। তাহলে এল কী হয়ে যায়? এল স্কোয়ার বাই এ মানে কি? ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে লেন্থ ইন্টু লেন্থ, তাহলে কী হয়ে যায়? এল স্কোয়ার ইন্টু এটাকে আমরা থিটাই ধরলাম আর এটাকে টিকে আমরা ক্যাপিটাল টি ধরলাম। তাহলে কী হয়? এল স্কোয়ার কেটে যায়, থাকে হচ্ছে এম এল টি মাইনাস থ্রি থিটা মাইনাস ওয়ান। ক্লিয়ার? এম এল টি মাইনাস থ্রি থিটা মাইনাস ওয়ান। ক্লিয়ার? তো এটা কিন্তু হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটির কিন্তু মাত্রা। দেখো এবার হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড থার্মাল রেজিস্টিভিটি, তাপরোধ এবং তাপ রোধাঙ্ক। আমরা এক্ষুনি কিউ ইজিক্যাল সেটা লিখলাম। এবার এটাকে তো আমরা এরকম লিখতে পারি, কিউ টু মাইনাস কিউ ওয়ানটাকে শুধু ওপরে লেখে কে আমি ওয়ান বাই কে লিখতেই পারি, এটা ওপরে গেলে সেই কে হয়। আর ডিকে এই ডি বাই এ লিখতেই পারি।
আর টিটাকে ওই পারে নিয়ে গিয়ে কিউ বাই টি করে দিয়েছি। এই একটা ইকুয়েশনটাকে আমরা এক ধরেছি। ঠিক একই রকম আমরা যখন সেই রোধের যখন দেখতাম রোধের, তো আই ইজ ইকুয়াল টু কী হতো, উভয় প্রান্তের বিভব প্রভেদ বাই আর, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, আর আর ইজ ইকুয়াল টু আমরা এটা লিখেছি রো ডি বাই এ। কেন? ক্লাস 10 এটা ছিল রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, রোধ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যদি যৌগিক ভেদ প্রয়োগ করি কী হয়, আর প্রপোর্শনালস টু ডি বাই এ, আর যদি সমান আনতে হয় প্রপোর্শনালস থেকে, তাহলে কে করতে হবে, এটা ধ্রুবক আনতে, সেটাকে আমরা রো ধরেছিলাম, এটাকে রোধাঙ্ক বলতো। তাহলে সেই আর ইজ ইকুয়াল টু আমরা এটা লিখলাম। এবার দেখো এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা অনেক ক্ষেত্রেই এক। কিউ বাই টি এটা হচ্ছে তাপ উৎপাদনের হয়, আর এখানে আই হচ্ছে কারেন্ট উৎপাদন। তাহলে এইটার সাথে এটা যদি আমরা তুলনা করি, তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটাও হয়, এটাও গ্যাপ একটা। তাহলে রো ইজ ইকুয়াল টু কী হয়, এখান থেকে আমরা লিখতেই পারি রো ইজ ইকুয়াল টু 1/k। এটা আমরা লিখতে পারি এই যে রো ইজ ইকুয়াল টু যে 1/k, এই যে 1/k যে পার্টটা, এটাকেই তাপীয় রোধাঙ্ক বা তাপ রোধাঙ্ক বলে। তাহলে এটা ছিল হচ্ছে এমনি রোধাঙ্ক, আর এই যে 1/k এটা কিন্তু হচ্ছে তাপীয় রোধাঙ্ক। ক্লিয়ার, এক্সামে কিন্তু বার করতে দেয় তাপীয় রোধাঙ্ক কত, তাহলে এটা হচ্ছে কিন্তু 1/k, বা তুমি এখান থেকে কে ইজ ইকুয়ালস টু লিখতেই পারো 1/ρ। ক্লিয়ার। আর এই যে আর ইজ ইকুয়াল টু যে রো ডি বাই এ, তাহলে এইটাই তো এটার সাথে সমান। তাহলে এই যে 1/k ইন্টু ডি বাই এ, এটাকেই কিন্তু তাপ রোধ বলা হয়, কারণ এইটা তো অ্যাকচুয়ালি রোধ ছিল। তাহলে এইটা ইজ ইকুয়াল টু তো এইটা হচ্ছিলো, মানে এইটা ইজ ইকুয়াল টু তাহলে আর হচ্ছিলো, এই যে আর ইজ ইকুয়াল টু যেটা হচ্ছে এটাকে কিন্তু তাপ রোধ বলা হয়। ক্লিয়ার, তাপ রোধ বলা হয়। দেখো এবার হচ্ছে কি ভ্যারিয়েবল স্টেট, স্টেডি স্টেট, স্থির পূর্ব অবস্থা আর স্থির অবস্থা কি। দেখো এইটা একটু ছবির মাধ্যমে আমরা দেখি। এটা একটা পদার্থ, এর এই প্রান্তে আমি তাপ দিচ্ছি। হ্যাঁ, তাহলে কী হবে, তাপটা তো এরকমভাবে যাবে। তো আমি ধরলাম কোনো একটা স্তর হচ্ছে এইটা, এটা হচ্ছে কোনো একটা স্তর। হ্যাঁ, তাহলে এতে কী হবে, এই তাপটা এখানে যাচ্ছে, তো এ কিন্তু কিছুটা তাপ এই স্তরটা শোষণ করছে, কিছুটা তাপ কী করছে, তিনটে ভাগে ভাগ হয়। একটা ভাগ কী হচ্ছে, এ এ এ কিছুটা শোষণ করে নিচ্ছে, নিয়ে কী হচ্ছে, এর উষ্ণতা কিন্তু এর থেকে, মানে এর যেহেতু ডিরেক্ট তাপটা নিচ্ছে, তো এর কিন্তু উষ্ণতা বেশি, তাই এ যখন তাপ সঞ্চালন করছে এর কম, তো সেই জন্য এ কিন্তু এই তাপের কিছুটা অংশ কিন্তু এ শোষণ করে নিচ্ছে। দুই কী করছে, কিছুটা অংশ কিন্তু এ পরের স্টেপকে দিয়ে দিচ্ছে, কারণ এরপর এখানে যে স্টেপ আছে তার কিন্তু উষ্ণতা আরও কম, তো সে কি কিছুটা তাপ পরের স্টেপকে দিচ্ছে। আর থার্ড কী হচ্ছে, কিছুটা তাপ কিন্তু বিকিরণ পদ্ধতিতে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এইরকমভাবে কিন্তু তাপের আদান প্রদান চলছে। আবার যখন এখান থেকে এর পরের স্টেপে যাবে, এও কিছুটা তাপ নেবে, কিছুটা তাপ তার পরের স্টেপকে দেবে, আর কিছুটা বাইরে বেরিয়ে যাবে। তো এই রকমভাবে যে কিছু সময় ধরে তাপের যে এইরকম শোষণ আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে, এর সব থেকে বেশি ছিল, দেন এর ছিল, এর আবার বেশি হচ্ছে, তারপর এর থেকে এর বেশি হচ্ছে, এই যে বেশি হচ্ছে কম থেকে বেশি, এই যে পদ্ধতিটা চলছে, উষ্ণতার শোষণ হচ্ছে, তাপের শোষণ হচ্ছে আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, এই যে অবস্থাটা, তো কোনো একটা ধাতব দণ্ডের এই অবস্থাকে স্থির পূর্ব অবস্থা বা ভ্যারিয়েবল স্টেট কিন্তু বলা হয়। যেহেতু ভ্যারি করছে সেজন্য ভ্যারিয়েবল স্টেট। আর স্টেডি স্টেট কি, মানে স্থির অবস্থা কি। আমি কিছুক্ষণ পর, ধরো আমি 1 ঘন্টা পরে আমি দেখলাম যে এবার আমি যত তাপ দিই না কেন এর উষ্ণতা আর বাড়ছে না, কারণ কি, এর যতটা নেওয়ার এ ঠিক নিয়েছে, আর কোনো উষ্ণতা এ বাড়াতে পারছে না, তার মানে হচ্ছে কোনো স্তরই আর তাপ শোষণ করছে না। তো তখন যে অবস্থাটা হয়, মানে যেটুকু তাপ দিচ্ছি সবটুকুই তাপ বেরিয়ে যাচ্ছে, কেউ আর শোষণ করছে না, তো এই অবস্থাকে কিন্তু বলা হয় হচ্ছে স্থির অবস্থা। ক্লিয়ার, স্থির অবস্থা। দেখো এবার হচ্ছে থার্মাল ডিফিউসিভিটি, তাপ ব্যাপনতা কী। তো যদি আমি ধরো কে হচ্ছে কোনো একটা মাধ্যমে তাপ পরিবাহিতাঙ্ক,
রো হচ্ছে ঘনত্ব আর এস হচ্ছে আপেক্ষিক তাপ। তো যদি এইটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে বাই রো ইন্টু এস, কে বাই রো ইন্টু এস, এইটাকে বলা হয় হচ্ছে তাপ ব্যাপনতা। কে বাই রো ইন্টু এস হচ্ছে তাপ ব্যাপনতা, এটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ক্লিয়ার? দেখো এবার হচ্ছে যে লাস্ট থিওরি, এটা কন্ডাকশন অফ হিট থ্রু কম্পোজিট স্ল্যাব। এটা কিন্তু ক্লাস 10-এর জন্য না, এটা অনলি ক্লাস 12, ক্লাস 11-এর জন্য কিন্তু। তাও ক্লাস 10টা দেখতেই পারো, নো প্রবলেম, যেহেতু এরপরে তোমরা সায়েন্স নেবে তো এটা দেখে রাখাটা ভালো, বুঝতে পারবে আশা করি। তো কম্পোজিট স্ল্যাব, আমরা ফার্স্টেরটা একটা সিঙ্গেল স্ল্যাবের মধ্যে থেকে দেখেছিলাম, এটা হচ্ছে কম্পোজিট স্ল্যাবের মধ্যে। আমি ধরলাম এখান থেকে তাপ তো দিচ্ছি কিউ, আর এখান থেকে আসছে কিউটা, এবার তাপটা ভাগ হয়ে যাচ্ছে, এ ধরো Q1 এ নিচ্ছে আর এ Q2 নিচ্ছে। তো আমরা এখান থেকে বলতেই পারি কিউ ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2। ক্লিয়ার? এবার আমি ধরলাম প্রত্যেকটা লেয়ারেই তাপটা যাচ্ছে টি সময় ধরে, এর তাপ পরিবাহিতাঙ্ক K1, এর K2, যেহেতু দুটো আলাদা আলাদা স্ল্যাব, এর বেধ T1, এর বেধ D2, এই প্রান্তের উষ্ণতা θ2, এই প্রান্তে থিটা, এই প্রান্তে θ1, মানে আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু বেশি থেকে কম হচ্ছে। θ2 গ্রেটার দ্যান থিটা, গ্রেটার দ্যান কিন্তু θ1, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি এটা হয় তাহলে আমি এই ফার্স্ট পাতের মধ্য দিয়ে তাপটাকে আমি Q1 ধরলাম, তো Q1 ইজ ইকুয়াল টু কী হয় আমরা জানি, কী হয় কে এ ওইটা, আর দুটোরই ক্ষেত্রফল সমান, দুটোরই এ, তাহলে Q1 ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, K1 θ2 মাইনাস থিটা ইন্টু টি বাই এ, ইন্টু এ বাই D1, এটাকে লিখতেই পারি। তাহলে এটাকে আমি এখান থেকে কি লিখতে পারি, Q1 বাই টি ইজ ইকুয়ালস টু θ2 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 1/K1 ইন্টু ডি বাই এ। এটা হয়, এটা Q1 হয়ে গেল। তো যদি ঠিক আমি Q2 লিখতে চাই, তো দেখো যদি আমি Q2 লিখতে চাই তাহলে কী হবে, Q2/T ইজ ইকুয়াল টু কী লেখা যায়, ওখানে কি ছিল θ2। দেখো কি হচ্ছে এখানে, কিন্তু এই প্রান্তের উষ্ণতাটা θ2 ছিল, তাই θ2 থেকে θ1। এবার যদি এটার জন্য বলি তাহলে কী হবে, এটা থিটা মাইনাস θ1, কারণ এখান থেকে তো এখানে আসছে, বাকি সব একই। তাহলে এটা হবে হচ্ছে থিটা মাইনাস θ1 বাই, ওখানে K1 এর জায়গায় কী হবে, এখানে K2, আর D2/A, ওখানে D1/A, এখানে D2/A। এবার দেখো আমরা একটু আগে এখানে পড়েছিলাম, একটু আগে কি পড়েছিলাম, যখন স্থির অবস্থা হয় মানে স্টেডি স্টেট, তখন তাপ আর কেউ নেয় না, তাহলে তাপ অবস্থায় আসবে তখন কী হয়ে যাবে, Q1/T যা হবে Q2/Tও তাই হবে, আর সেটা Q/Tও তাই হবে। আমি এটাকে Q/T ধরলাম, তাহলে আমি এই দুটোকে সেম তো ধরতে পারি। তাহলে কি ধরতে পারি, Q/T ইজ ইকুয়ালস টু, ওটাই কি ছিল, θ2 মাইনাস থিটা বাই 1/K ইন্টু D1/A ইজ ইকুয়ালস টু থিটা মাইনাস θ1 বাই 1/K2, এটা K1, K2 ইন্টু D2/A, এটা ধরতেই পারি। এবার দেখো একটা ক্লাস 10-এর নিয়ম ছিল, A/C ইজ ইকুয়াল টু বি, A/B ইজ ইকুয়াল টু C/D হলে এখান থেকে আমরা লিখতেই পারি A প্লাস সি বাই বি প্লাস ডি। তাহলে যদি আমি A প্লাস সি লিখি, দেখো এটা এখানে মাইনাস, এটা এখানে প্লাস, তাহলে কী হবে, কেটে যাবে, গিয়ে কী থাকবে, θ2 মাইনাস θ1 পড়ে থাকবে, আর এইটা প্লাস এটা হয়ে যাবে। তাহলে আমি দেখো এখান থেকে আমি A1/এটাকে কমন নিতেই পারি, নিয়ে লিখতে পারি D1/K1 প্লাস D2/K2। ক্লিয়ার? আর এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে Q1। হ্যাঁ, এবার ধরো আমি যে কিউটাকে এতক্ষণ কী ধরছিলাম, দুটো পাতের মধ্যে দিয়ে উষ্ণতা, আর আমি ওই দুটো পাতের জায়গায় যদি আমি একটা পাত রাখি, আর সেটা ধরো এই দুটোকে, এটা D1 এটা D2 হচ্ছিল, সেটাকে আমি এখন অনলি ডি ধরছি। যদি ডি ধরি তাহলে, আর তার পরিবাহিতাঙ্ক অনলি যদি আমি কে ধরি, তাহলে এই Q/T ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এটা লেখা যায় হচ্ছে θ2 মাইনাস θ1
বাই 1/a ইন্টু ডি বাই কে, এটা যা লেখা। এবার দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি তোমরা ইকুয়াল করো তাহলে কি হবে, এটা ইকুয়াল কেটে যায়, এই পার্টটা ইকুয়াল কেটে যায়, তাহলে কি থাকে, এইটা ইজ ইকুয়ালস টু এইটা। তাহলে কি পড়ে থাকে এখান থেকে, ডি বাই কে ইজ ইকুয়ালস টু d1/k1 প্লাস d2/k2, d1/k1 প্লাস d2/k2 আসলো। এখান থেকেই কিন্তু আমরা বলতে পারি যে এখান থেকে কিন্তু কম্পোজিট স্ল্যাবের তোমার কিন্তু এই পার্টটা চলে আসলো। তুমি ডিকে কিন্তু আবার d1 প্লাস d2 লিখতে পারো, d1 প্লাস d2/k ইজ ইকুয়ালস টু d1/k1 প্লাস d2/k2। এই কিন্তু হয়ে গেল তোমার থিওরি, কম্পোজিট স্ল্যাবের মধ্যে থেকে কি হয়। তো এটা অনেক বইতে d1কে x1 ধরে, নো প্রবলেম, সবই একই। আশা করি বোঝা গিয়েছে। তো এখান থেকে কিন্তু অঙ্ক আসে, তো থিওরিটা কিন্তু আমাকে কমপ্লিট রাখতে হবে। তো এই কিন্তু ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাস। আশা করি মোটামুটি বোঝা গিয়েছে। তো এই কিন্তু টোটাল ক্লাসটা আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, একদম কি হয়, কী জন্য কী হয়, কেন এটা হয়, কী কী থেকে এক্সামে আসে। আশা করি বোঝা গিয়েছে। তো তাও যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট করতেই পারো, কমেন্টে জানাতে পারো কোন জায়গাটা প্রবলেম হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে, ভাই বোনদের মধ্যে শেয়ার করো, কারণ জানোই তোমার লকডাউন চলছে, তো কেউ বাইরে বার হতে পারছে না, স্যাররাও পড়ানো বন্ধ, ইভেন আমারও পড়ানো বন্ধ আছে। তো আমি চেষ্টা করছি মানে ঘরে থেকে যতটা সাহায্য করা যায় অন্যান্য স্টুডেন্টদের, প্রধানত ক্লাস 12 আর ক্লাস 10দের। তো সেটাই। আর এর পরের ভিডিও কী নিয়ে মানে কী নিয়ে পেতে চাও সেটা আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার। তো ভালো থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরও অনেক ভিডিও, ইন্টারেস্টিং জিনিস শিখতে পারো। আমি চেষ্টা করব আমার সম্পূর্ণ দিয়ে, আমি যতটুকু জ্ঞান জানি সেটা দিয়ে তোমাদের মাঝে থাকা। আর এই পড়াশোনার মাঝে একটু হাসি ঠাট্টা নয় হবে, কারণ পড়াশোনাটা হচ্ছে হাসির একটু ইন্টারেস্ট করে পড়তে হয়, আর যেহেতু ফিজিক্স তো একটু ভালো করেই পড়তে হবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সাবধানে থেকো এবং গুড বাই।